আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আহনা ভ্রু বাঁকালো, ঠোঁটে কৌতুক হাসি। আভা বলল, হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আচ্ছা, তা আর কি কি জানেন আপনি? আহনাবের কণ্ঠে আপনি সম্বোধন শুনে আভার শিরদাঁড়া কেঁপে উঠল। এত মধুর লাগলো কথাটা। ইস, সে সদা এমন করে কথা বলে না কেন? আভা উত্তর দিতে পারল না। কেমন যেন কণ্ঠ অসাড় হয়ে এলো। আভাকে লজ্জায় লাল হতে দেখে আহনাবের চোখে লাল নীল মুগ্ধতা ছড়ালো। ভুলে গেল নিজের গম্ভীরতা, মেতে রইল প্রিয়তমাতে। আজ আভার ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। সকাল থেকে আভা ভয়ে সেটে আছে ল্যাপটপের সামনে, গা কাঁপছে। এতদিনের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে জানবে আভা। একদিন আহনাবের সাহায্য আভার সারা জীবন মনে থাকবে। কথাই আছে, প্রেমে পড়লে পড়াশোনা করলাই যায়। অথচ আভার ক্ষেত্রে তা একদম ভিন্ন। এই 3 মাস আহনাবের সাথে পড়াশোনা ব্যতীত অন্য কথা খুব কমই হয়েছে। আহনাব সদা সতর্ক ছিল আভার পড়াশোনা নিয়ে। আভার হয়তো হঠাৎ হঠাৎ আহনাবের এসব সতর্কতা ভালো না লাগলেও আহনাব ঠিক বেশ সামলে নিয়েছে আভাকে। এই 3 মাস আহনাব নিজ হাতে আভাকে পড়িয়েছে। আজ যদি আভা হেরে যায়, আভার সাথে সাথে আহনাবও হেরে যাবে। আভা চায় না আহনাব হেরে যাক। আহনাবের এতদিনের কষ্টের মূল্য আভা দিতে চায়। একসঙ্গে ডাক্তার হতে চায় দুজনে। ফলাফল ঘোষিত হয়েছে। আভার হাত কাঁপছে, ল্যাপটপের কিবোর্ড চাপতে পারছে না, বুক ধরপড় ধরপড় করছে। এই বুঝি জ্ঞান হারালো আভা। আভা চোখ বুজে কালিমা পড়ল কয়েকবার। আভার মা মেয়ের পাশে বসে শক্ত করে চেপে রেখেছেন আভার হাত। আভার বাবা জুনায়েদ মেয়ের পাশে বসে ল্যাপটপে চেয়ে আছেন, কখন ফলাফল চোখের সামনে ভাসবে। মেয়েকে নিয়ে দেখা এতদিনের স্বপ্ন কখন পূরণ হতে দেখবেন। আভা নিজেকে শান্ত করলো। আল্লাহর নাম জপ করে নিচের নাম লিখে সার্চ করলো। লোডিং হচ্ছে। আজ সার্ভার বেশ ডাউন। প্রতি বছর এমন হয়, ভর্তি পরীক্ষার ফলাফল দেখার সময় সার্ভার ডাউন হয়ে যায়। আভা চোখ খিচে রয়েছে, প্রাণ যেন কেউ টেনে ধরেছে। সময়টা এত লম্বা কেন? আমার মা চান্স পেয়ে গেছে মনোয়ারা, আমার মা চান্স পেয়ে গেছে। আভার বাবা জুনায়েদ খুশিতে আত্মহারা হয়ে আভাকে জড়িয়ে ধরলেন। আভা পাথর হয়ে আছে, বিশ্বাস করতে পারছে না। আভা ধীরে চোখ খুলে ল্যাপটপের স্ক্রিনে তাকালো। ঢাকা মেডিকেলের পাশে আভার নাম জলজল করছে। আভার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। সে জিতে গেছে, বাবা মা জিতে গেছে। আহনাবের কষ্টগুলো জয়ী হয়েছে। আভা কেঁদে ফেলল। ঝরঝর করে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরল বাবা মাকে। আভার বাবা মায়ের চোখেও আজ জল চিকচিক করছে। এই দিন আভার জীবনে শ্রেষ্ঠ দিন হয়ে থাকবে। আভা সারা জীবন মনে রাখবে জীবনের এই শ্রেষ্ঠ প্রাপ্তির দিনকে। আভা বিছানায় বসে আছে। দ্রুত মোবাইল হাতে নিয়ে আহনাবের ফোনে কল করলো। প্রথমবার রিং বাজার সঙ্গে সঙ্গে আহনাব কল রিসিভ করলো। আভা কথা বলতে পারছে না, কথাগুলো গলায় আটকে রয়েছে। আভা নিজেকে সামলে নেবার চেষ্টা করলো। অতঃপর মৃদু চিৎকার করে বলল, আমরা জিতে গেছি আহনাব, জিতে গেছি আমরা। আহনাব মৃদু হাসে। আভা খুশিতে আজ পাগল হয়ে গেছে। আহনাবের বুকে পানি আসে, বুকটা প্রশান্তিতে ছেয়ে যায়। মৃদু কণ্ঠে বলে, ওয়েলকাম টু আওয়ার কলেজ বয়ফ্রেন্ড। আভার চোখে জল টইটম্বুর করছে। বুকে হাত চেপে চোখ বুজে রয়েছে আভা। এত খুশি সে আর কখনো হয়নি। আহনাব আভার খুশি অনুভব করার চেষ্টা করে। আভা আর আহনাবের সাথে কথা বলছে আর অযথাই হাসছে। হাসি যেন আজ বাঁধ ভেঙেছে আভার। আহনাব ধৈর্য নিয়ে আভার কথা শুনছে। অ্যানাটমি ক্লাস শেষ করে মাত্র হলো ছেড়ে বেরিয়েছে আহনাব ও তার বন্ধুরা। ক্যান্টিনে প্রবেশ করে তাদের পূর্ব নির্ধারিত চেয়ার টেনে বসে সবাই। আহনাব গায়ের অ্যাপ্রন খুলে চেয়ারের হাতলে ঝুলিয়ে রাখে। বাহাতের কবজিতে থাকা কালো রঙের ঘড়ি বেশ জ্বলজ্বল করছে। আহনাবের লোমশ হাত লক্ষ্য করে বেশ লোভ জাগল চিত্রার। আহনাব এত সুন্দর হলো কেন? আহনাবকে যতবার চিত্রা দেখে চোখ জুড়িয়ে যায়, বুক কেঁপে ওঠে।
চোখের পলক বিদ্রোহ শুরু করে হার না মানার। আহনাবের ময় পুরুষালী ব্যক্তিত্ব চিত্রা এখনো অবধি দুটো দেখেনি। কথাবার্তায় গম্ভীরতা আহনাবের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় করে তোলে। হাঁচলে বোধহয় ভয়ঙ্কর এক সুপুরুষ লাল গালিচায় হেঁটে বেড়াচ্ছে। ভুলক্রমে একবার আহনাবের খালি গা দেখেছে চিত্রা। টি শার্ট ছাড়া কোমরে তোয়ালে পরে গোসল সেরে বেরিয়েছিল। চিত্রা সহ আহনাবের সকল বন্ধুরা সে সময় আহনাবের কক্ষে বসে চানাচুর খাচ্ছিল। আহনাব তাদেরকে দেখে শান্ত কণ্ঠে জানিয়েছে এখন সে রেডি হবে। সবাই যেন একটু পর তার ঘরে আসে। মূলত চিত্রাকে দেখে সে এই কথাটা বলেছে। মেয়ে মানুষের সামনে খালি গায়ে হেঁটে বেড়ানো আহনাবের পছন্দ নয়। আবার চিত্রার মনে আহনাবের জন্য অনুভূতি সৃষ্টি হয়েছে। হয়তো আহনাবের খালি গা চিত্রাকে আকর্ষণ করবে, তাই সে খুব চতুর ভঙ্গিতে সবাইকে ঘর ছেড়ে যেতে বলেছে। চিত্রা বোঝে সব। আহনাব চিত্রাকে বন্ধুর বাইরে আর কিছু মনে করে না। চিত্রা জানে, আর জানে বলে তার বিশাল বিশাল দুঃখ। এই দুঃখে বেঁচে থাকতে ইচ্ছে হয় না চিত্রার। এই যে ঢাকা মেডিকেলের মতো দেশের সেরা বিদ্যাপীঠে পড়াশোনা করে, ভবিষ্যৎ উজ্জ্বল পরিষ্কার, অথচ আহনাবের ন্যায় সুপুরুষের ভালোবাসা না পেয়ে এসব কিছু তুচ্ছ মনে হয় চিত্রার। আহনাব বলেছে ভালোবাসা তার জন্য নয়, সে ভালোবাসতে জানে না, আগলে রাখতে জানে না। অথচ গত 3 মাস ধরে রাতের বেলায় আহনাবের ফোন ব্যস্ত থাকে। কল করতে করতে চিত্রা ক্লান্ত হয়, অথচ আহনাবের ব্যস্ততা কমে না। কার সাথে কথা বলে সে? নিশ্চয়ই প্রেমিকার সাথে। আর সেই প্রেমিকা আভা হবে সেটা চিত্রা শতভাগ নিশ্চিত। আভা মেয়েটার মধ্যে কি আছে? মাত্র 2 দিনের আহনাবের মন চুরি করে নিল। কি আছে তার মধ্যে? গায়ে 2 কিলো মাংস নেই, শরীরে আকর্ষণ করার মতো ফিগার নেই, অথচ আহনাব মরিয়া এই মেয়েটার জন্য। কি আছে সে? চিত্রা, কিছু খাবি? বাঁধনের কথা শুনে চিত্রা ধ্যান ফিরে পায়। বাঁধনের দিকে চেয়ে মেকি হেসে বলে, তোরা যা খাবে তাই। 5 জনের জন্য সিঙ্গাড়া আর কোক অর্ডার দিয়ে দি। আনাফ? আহনাব উত্তর দিল। দিয়ে দে। দিহান আহনাবের খাতা থেকে আজকের পড়ার নোট নিজের খাতায় তুলে নিচ্ছে। আহনাব ক্লাসের সেরা শিক্ষার্থী। সব সময় যে কোনো টপিকে তার নোট হয় দুর্দান্ত। আহনাবের লেখা নোট মুখস্থ করলে ক্লাসের অর্ধেক পড়া চট করে বুঝে ফেলা যায়। দিহান খাতায় কলম দ্বারা খসখস আওয়াজ তুলে লেখালেখি করলো। লেখায় মন দিয়ে হঠাৎ বলল, আহনাফ এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল দিয়েছে না? হ্যাঁ। আবার রেজাল্ট কি? কোথায় চান্স পেয়েছে? আহনাব বিব্রত হলো। হঠাৎ করে আভা সম্পর্কিত প্রশ্ন শুনে সে বেশ খানিকটা অবাক হলো। আহনাবের বন্ধুরা এখনো জানে না আভা এবং আহনাবের এক হওয়ার কথা, আর না আহনাব কখনো জানাবে। বাঁধন আভাকে নিয়ে কিছু ভাবে। আহনাবের আগে বাঁধন আভাকে মনে প্রাণে চেয়েছিল। এখন বাঁধনের সম্মুখে আভাকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ হয় তার। বন্ধুর ভালোবাসাকে ভালোবাসি বলতে অপরাধ বোধ গ্রাস করে আহনাবকে। এই অপরাধ বোধে জর্জরিত হয়ে আহনাব চাইলেও সবাইকে বলতে পারে না সে আভাকে ভালোবাসে। এক প্রকার এড়িয়ে চলে আভা সম্পর্কিত সকল প্রশ্ন। আহনাব নিজেকে সামলে নেবার চেষ্টা করল, পারল বটে। খানিক গলাকে সে উত্তর দিল, জানি না, ওর সাথে আমার যোগাযোগ নেই। সত্যি? দিহান খাতা থেকে মাথা তুলে ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল। আহনাব স্বাভাবিক সুরে বলল, মিথ্যা বলবো কেন? বাঁধন গোপনে দীর্ঘ শ্বাস ছাড়ে। সে যা সন্দেহ করেছিল সব মিথ্যা। তাহলে সে অযথাই আহনাবকে সন্দেহ করছে। আহনাব নিশ্চয়ই বাঁধনের প্রেম নিয়ে টানা হ্যাচড়া করবে না। সকল সম্পর্ক থেকে বন্ধুর সম্পর্ক আহনাব সবসময় ঊর্ধ্বে রেখেছে। বন্ধুর দায়িত্ব পালনে আহনাবের চুরি মেলা ভার। বাঁধন আভাকে পছন্দ করে, এটা জানার পরেও আহনাব অবশ্যই আভার সাথে সম্পর্ক চড়াবে না। আহনাবের ন্যায় সেরা বন্ধু জীবনে অর্জন করে বাঁধনের গর্বে বুক ফোলে। দিহান বলে, আমরা তো ভেবেছিলাম আর ও আভার মধ্যে কিছু চলছে। তুই যে প্রেম করতে পারিস না এটা আমি ভুলে গিয়েছিলাম, সরি, হা হা হা। আহনাব ভ্রু কুঁচকে চাইল, বলল, আমরা বলতে? আরে আমি আর বাঁধন দুজন কাল
ফোনে ডিসকাস করছিলাম দা আহনাফ সাহেবের প্রেমের গবেষণা। বাঁধন আভাকে পছন্দ করে। সে ভেবেছিল হয়তো তুই আভাকে ভালোবাসিস। ভয় পেয়ে গিয়েছিল বেচারা। কি রে বাঁধন মাম্মা, ভয় কাটছে আপনার? বাঁধন মুচকি হাসে, অতপর বলে, শুধু পছন্দ করে বসে আছে, নাম্বার টাম্বার কিছুই নেই। যোগাযোগ করবো কেমনে? ভাই তোরা কিসের বন্ধু আমার? একটা মেয়ে নাম্বার দিতে পারিস না? হাউ সেলফিশ। আহনাবকে অজানা ভয় চেপে ধরে। বাঁধন আভাকে খুঁজে বেড়াচ্ছে, আর আভাই মেডিকেলেই ভর্তি হচ্ছে। ও মাই গড, বাঁধনের সামনে আভা আসলে নিশ্চয়ই বাঁধন আভার পিছু নিবে। আহনাব কি করবে তখন? বন্ধুকে বাধা দেবে? কিভাবে? ওরা তো জানে আভা আহনাব পরস্পর আলাদা। আহনাব কোন অধিকারে বাঁধনের কাছ থেকে আভাকে দূরে রাখবে? কি করবে কিছু বুঝতে পারছে না আহনাব। নিজেকে বড্ড নির্বোধ মনে হচ্ছে। সব সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলে নেবার ন্যায় দক্ষ আহনাব আজ ছন্ন ছাড়া, দিশেহারা। খাওয়া শেষ আমার, আমি আসছি, মা অপেক্ষা করছে। আহনাব অ্যাপ্রন হাতে তুলে চেয়ার ছেড়ে উঠে পড়ে। মাথা ভন ভন করছে তার। আর এক মুহূর্ত এখানে থাকলে সে নিজের রাগ কন্ট্রোল করতে পারবে না। নিশ্চয়ই বড়সড় কিছু করে বসবে, যা এই মুহূর্তে আহনাব একদম চাইছে না। কামরুল পেছন থেকে ডাকে। আহনাবের মন ভালো নেই বুঝতে পারে। বন্ধুদ্বন্দ্বের চক্করে আহনাব হতভম্ব। ভবিষ্যতে কি হবে ভেবে গা শিউরে ওঠে কামরুলের। আভা আহনাবের সম্পর্ক ভবিষ্যতে কোন মোড় নেবে একমাত্র আল্লাহই জানেন। চিত্রা আহনাবের আধ খাওয়া সিঙ্গারা মুখে তুলে খেতে থাকে। আহনাবের ঠোঁটের ছোঁয়া না পাক, আহনাবের ঠোঁট স্পর্শ করা এটো খাবার খেয়েও শান্তি। কিন্তু চিত্রার মনে এক কঠিন প্রশ্ন, আহনাব হঠাৎ করে এমন ঝড়ের বেগের ন্যায় পালালো কেন? মাত্রই তো আসর জমে উঠেছিল, এর মধ্যেই আহনাবের চেহারা এমন চিন্তাগ্রস্ত হয়ে গেল কেন? কলিং বেলের তীব্র শব্দে রান্নাঘর থেকে ছুটে আসেন মিসেস শেখ। কোমরের বাঁকে গুজে রাখা শাড়ির আঁচল মাথায় তোলেন। হাতের উল্টো পিঠ দ্বারা কপালের ঘাম মুছে নিলেও সারা অঙ্গে ঘামে চুপচুপ অবস্থা। পরনের সুতির শাড়ি ঘামে লেপ্টে আছে গায়ের সহিত। মিসেস শেখ লুকিং গ্লাসে ছেলেকে দেখতে পেয়ে কিছুটা অবাক হন। এই অসময়ে আহনাব ঘরে আসার ছেলে নয়। ক্লাস দুপুর 2টায় সমাপ্ত হলেও বন্ধুদের সাথে ঘুরে ফিরে বিকেলের দিকে বাড়ি ফিরে সে। তবে আজ এত দ্রুত এসেছে কেন? মিসেস শেখ দরজা খোলেন। আহনাব মায়ের দিকে ক্লান্ত চোখ নিক্ষেপ করে মুচকি হাসে। মিসেস শেখ ছেলেকে ঘরে প্রবেশ করান। রান্নাঘরে পানি আনতে যেতে যেতে বলেন, আজ এত দ্রুত এলে যে? আহনাব অ্যাপ্রন ছুঁড়ে ফেলে সোফার উপর। রাগটা বোধহয় এখনো কমেনি। সময়ের তালে ক্রমশ বৃদ্ধি পেয়েছে হয়তো। হাতের ঘড়ি খুলে বলে, ভালো লাগছিল না তাই। মিসেস শেখ ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দেন ছেলের দিকে। আহনাব এক ঢোকে সবটুকু পানি পান করে। গ্লাস সোফা সংলগ্ন টেবিলে রেখে উঠে দাঁড়ায়। মায়ের দিকে চেয়ে বলে, রান্না হয়েছে মা? হ্যাঁ, শুধু চুলো থেকে নামাবো। তুই গোসল করে আয়, আমি ভাত বাড়ছি। আহনাব আর কথা বাড়ায় না। সোফা থেকে অ্যাপ্রন হাতে তুলে নেয়। পানির গ্লাস নিয়ে রান্নাঘরের বেসিনে রেখে চলে আসে নিজের ঘরে। আহনাব সর্বদা নিজের কাজ নিজে করতে ভালোবাসে। মা আর আহনাব মিলে তাদের ছোট্ট পরিবার। মায়ের বয়স হচ্ছে, গায়ের শক্তি ক্রমশ নিচে নামছে। সারা ঘর সামলে মাঝে মধ্যে মা হাঁপিয়ে ওঠেন। তাই মায়ের কাজ কমিয়ে আনতে আহনাব নিজের কাজ নিজেই করে। ছুটির দিনে ঘর পরিষ্কার করতে মাকে সাহায্য করে। মা বারবার মানা করেন পুরুষ মানুষ হয়ে ঘরের কাজ করছে। ভাবলেই মিসেস শেখের কেমন যেন লজ্জা লাগে। আহনাবকে কাজ থেকে সরাতে চান। সরে না আহনাব, বরং মায়ের হাত থেকে ন্যাকড়া নিজের হাতে নিয়ে বলে, ঘরের কাজ পুরুষরা করলে জাত যাবে কেন মা? আমি আমার মাকে সাহায্য করছি, আমার মা ছেলের এই সাহায্যটুকু পাওয়ার অধিকার কি রাখেন না? মিসেস শেখ কথা বলতে ভুলে যান। ছেলের এই অপরিসীম মমতায় চোখে জল জমে। মুখে না প্রকাশ করলেও অন্তর থেকে ছেলের জন্য মায়ের দোয়া করেন। ছেলে যেন বড় হয়, সুখ যেন তার ঝুলিতে উপড়ে পড়ে, দুঃখ যেন না ছই। আহনাব নিজের কক্ষে আসে। গায়ের শুভ্র রঙের শার্ট খুলে বাথরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে অনেক সময় দাঁড়িয়ে থাকে চুপচাপ।
মাথা ঠান্ডা রাখা এই মুহূর্তে খুব প্রয়োজন। বাঁধনকে কি বলবে আহনাব? আভার পিছু ছেড়ে দেওয়ার জন্য? বাঁধনকে বললে কি ছেড়ে দেবে? প্রশ্ন করবে হাজারটা। কি উত্তর দেবে আহনাব? বাঁধনের অনুভূতি জানার পরেও সে আভার সাথে সম্পর্কে জড়িয়েছে। ছি ছি, স্বার্থপর ভাববে। কি করার ছিল আহনাবের? সে তো আভাকে দূরে দূরেই রেখেছে, অথচ আভা কাছে এসেছে। আহনাব দুপা পিছিয়ে গেলে আভা স্বতঃস্ফূর্তভাবে 3 পা এগিয়ে এসেছে। আভার চোখের কাতরতা ভালোবাসা আহনাব চেয়েও উপেক্ষা করতে পারেনি। হেরে গেছে সে। নিজের মনের সাথে যুদ্ধ করেও টিকে থাকতে পারেনি। হার মেনেছে আভার প্রেমে। কি করতো সে? আহনাবের দোষ কি এতে? বাঁধন আভাকে ভালোবাসে জেনেও সে এগিয়েছে, এগুতে হয়েছে তাকে। এতে তার দোষ কি? মনের ফাঁদে পা দিয়েছে সে। এখন সে ফাঁদে নিজে আটকে ছটফট করতে হচ্ছে তাকে। আহনাফ, গোসল শেষ হয়েছে তোর? দরজায় করাঘাত এবং মায়ের কণ্ঠস্বর শুনে আহনাবের ধ্যান ভেঙে যায়। আহনাব মাকে হু বলে। মিসেস শেখ চলে গেলে আহনাব দুহাতে নিজের মুখ ঘষে, উজ্জ্বল মুখ ঘষে লাল করে ফেলে। আর না, যা হয়েছে হয়েছে, যা হবে তা দেখা যাবে। আহনাব নিচের পরনের কাপড় ধুয়ে কোমরে তোয়ালে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়। কাপড়গুলো বারান্দায় মেলে নিজের কক্ষে এসে টি শার্ট প্যান্ট পরে কক্ষ ছেড়ে বের হয়। মা নিশ্চয়ই খাবার নিয়ে অপেক্ষা করছেন। আহনাব খাবার টেবিলের সামনে চেয়ার টেনে বসে। আহনাবের মা ছেলের প্লেটে ভাত ও সবজি তুলে দেন। আহনাব খেতে খেতে মায়ের দিকে চায়। মা খাচ্ছে না, বসে আছেন। আহনাবের খাবার খাওয়া শেষ হলে তিনি খাবেন। আহনাব বলল, খাচ্ছ না কেন? আমার সাথে খেয়ে নাও। তোর শেষ হলে খাবো। সব সময় তোমার জেদ। হা করো। আহনাব মায়ের মুখে খাবার তুলে দেয়। আহনাবের মা এই বুঝি কেঁদে দেবেন। নিজের জীবনের স্বামী সোহাগ পাননি তিনি, কিন্তু তার স্বামী আহনাবের ন্যায় এক ছেলে তাকে দিয়েছে, রাজার মতো এক ছেলে। আহনাবের মা হা করেন। আহনাব নিজে খেতে খেতে মাকেও খাইয়ে দিচ্ছে। আহনাব মায়ের সাথে আনুষঙ্গিক কথা বলছে। বাড়ির পারিবারিক কবরস্থানের জমিটা বাবার দখলে। আহনাবের মায়ের মতে তিনি সেখান থেকে জমি নিজের জন্য কিনতে চান। তিনি মরে গেলে যেন তাকে তার আত্মীয়ের সাথে দাফন করা হয়। আহনাব মায়ের কথা শুনে চুপ করে থাকে। আহনাবের মা বলেন, আমি জানি তুই এখনো তোর বাবার সাথে যোগাযোগ রেখেছিস। তাকে বল আমাকে জমি দিতে। টাকা দিয়ে কিনতে চাই আমি কিছু জমি। আহনাব মায়ের মুখে আরো একবার ভাত তুলে দিয়ে বলে, তুমি বললে বাবা দিয়ে দেবে। না, আমি ওই মানুষটার সাথে কথা বলতে চাই না। তাহলে কি আর করা যাবে? আহনাফ, তুই কি কোনোভাবে চাইছিস আমি তোর বাবার কাছে ফিরে যাই? হ্যাঁ, চাইছি। আহনাবের নির্লিপ্ত উত্তর। আহনাবের মা অবাক হন না। গত 1 বছর ধরে আহনাবের সকল কার্যকলাপ তাকে বুঝিয়ে দিয়েছে। আহনাব তার মা বাবার মিল চাইছে, কিন্তু মিসেস শেখ তা হতে দেবেন না। কম অপদস্থ হয়ে তিনি ও বাড়ি ছাড়েননি। সহ্য সীমা অতিক্রম করেছিল বিধায় তিনি তার স্বামীর সংসার ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। আহনাবের মা চেয়ার ছেড়ে উঠে পড়েন। আহনাবের দিকে চেয়ে কড়া কণ্ঠে জানান, আমি যাব না ও বাড়ি। আমি মরে লাশ হব, তাও ওই মানুষটার মুখ আমি দেখব না। তুই আমাকে এই নিয়ে আর কখনো জোর করবি না, না হলে আমি বিষ খাবো। আহনাবের মা শাড়ির আঁচল মাথায় তুলে হনহন করে নিজের কক্ষে চলে যান। আহনাব জানে মা এখন কাঁদবে। কাঁদতে কাঁদতে বালিশের কোণ ভেজাবেন। মায়ের অনেক দুঃখ। এই দুঃখগুলো আহনাব শুষে নিতে চায়, চেষ্টা করে, অথচ মায়ের মন অনেক কঠিন। হার মানতে চান না। আগে মা এমন ছিলেন না। বাবার ঘর ছেড়ে আসার পর মা ধীরে ধীরে কেমন যেন হয়ে গেছেন। রাতে ঘুম হয় না, মাথা ধরে, কঠোর হয়ে যান। মায়ের এই রোগের একমাত্র ঔষধ হলেন বাবা। বাবা এলে মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, অথচ মা বাবাকে নিজের জীবনে দ্বিতীয়বার আনতে চান না। মায়ে তো অবুঝ কেন? পূর্ব দিকে ঝলমলে এক সূর্য উদিত হয়েছে। আকাশ নিংড়ে লাজুক কিছু আলো ঝরছে। ফকফকা ঝরঝরে দিনে আভা বসে আছে পার্কের একটি বেঞ্চে।
অপেক্ষা প্রিয় মানুষের। চোখের সামনে পার্কময় হেঁটে বেড়াচ্ছে কপত কপতিরা, চায়ের ফ্ল্যাক্স নিয়ে ইতিউতি দৌড়ে যাচ্ছে ছোট কিশোর কিশোরী। আভা চা খেতে ইচ্ছে করছে, কিন্তু আহনাপের সাথে চা খাবে বলে ইচ্ছেটা নিজের মধ্যে এক প্রকার দমিয়ে রাখলো। আহনাবকে কল করেছিল, বলেছে মাত্র মেডিকেল থেকে বেরিয়েছে, আর মাত্র 5 মিনিট লাগবে। আভা সুন্দর করে হেসে বলেছে, দ্রুত আসুন, আমি অপেক্ষা করছি। প্রিয় মানুষের জন্য 5 মিনিট কেন, জন্ম অপেক্ষা করা যায়। আভার চোখ পড়ল সম্মুখে। ওই যে আহনাব এগিয়ে আসছে, গায়ে অ্যাপ্রন চড়ানো, কাঁধে ছোট আকারের একটি ব্যাগ, হাতে কালো রঙের ঘড়ি। আহনাব দূর হতে আভাকে দেখে ক্লান্তিমাখা মৃদু হাসল। এগিয়ে এসে বসলো আভার ডান পাশে। আহনাবের কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা ছুঁয়ে আছে, গলায়ও ঘাম লেগে আছে। আভা শাড়ির আঁচল দিয়ে আহনাবের ঘামটুকু মুছে দিয়ে বলল, এত দেরি হলো? আহনাব আভার শাড়ির আঁচল দিয়ে মুখ ঘষল, পুনরায় শাড়ির আঁচল আভার কোলে রেখে বলল, ওয়ার্ড ছিল। আভা মিহি হাসল। আজ অযথাই আভা হাসছে। আহনাবের সম্মুখে থাকলে, পাশাপাশি বসলে আভা খুশিতে শুধু হাসতে থাকে। আহনাবের ছোট্ট স্পর্শে বুকের ভেতরে বাস করা হৃৎপিণ্ড যখন তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, আভা সেই চেনা অনুভূতিকে ভীষণ উপভোগ করে। আহনাব জিজ্ঞেস করল, আজ শাড়ি পরলে যে? মায়ের শাড়ি পরতে ইচ্ছে করছিল, পরেছি। এখন পরার পর আপনাকে শাড়ি পরে দেখতে ইচ্ছে করছিল। কেমন লাগছে আমাকে শাড়িতে? আহনাব সবার অলক্ষ্যে শাড়ির ভাঁজ ভেদ করে আভার কোমর চেপে ধরল। আভা শিহরণে চোখখানেক বুঝে নিল। আহনাব গভীর স্বরে বলল, সুন্দরী তমা আমার। ইস! আভা যে কেঁপে উঠল। কানের কাছটায় আহনাবের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে, গা মৃদুমন্দ কেঁপে উঠছে। এ কেমন অসহ্যকর অনুভূতি! আহনাবের বেহায়া হাতের স্পর্শ আভা আর সহ্য করতে পারছে না। এই বুঝি জ্ঞান হারালো। আভা গহীন সুরে বলল, ছাড়ুন, মরে যাব আমি। আহনাব আভার অস্বস্তি বুঝে ছেড়ে দিল তাকে। সোজা হয়ে বসল বেঞ্চে। আভা লজ্জায় আর তাকাতে পারছে না। হালকা লিপস্টিক দেওয়া ঠোঁট তীর তীর করে কাঁপছে। আভার শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আহনাব তা দেখতে পেরে কোমর কিছুটা ঝুঁকিয়ে শাড়ির আঁচল মাটি থেকে তুলে আভার করে বিছিয়ে দিল। আভা অবাক হলো। আহনাব বলল, ময়লা হচ্ছে আঁচল, খেয়াল রাখো। আভার চোখের কোণে বিন্দু বিন্দু জল জমে। পরিবারের পর এই প্রথম কেউ আভার এতটা যত্ন করছে, বাবার ন্যায় আগলে রাখছে। বাবা সব সময় বলেছে, মা দুনিয়াটা বড্ড স্বার্থপর, এখানে সবাই ভালোবাসার নামে স্বার্থ দেখে। ভালোবাসাটা বড্ড অমূল্য অনুভূতি। নিজের পছন্দকে পছন্দ করার আগে তাকে যাচাই করে নিবে, দেখবে সে আদেও তোমার মূল্যবান ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। আজ আভা বাবাকে নিয়ে পুরো পৃথিবীকে চিৎকার করে জানাতে চায়, বাবা, আমি আমার জীবনের সেরা মানুষটাকে পছন্দ করেছি। সে আমার যত্ন করে যেমন তুমিও করো। সে আমায় ভালোবাসে যেমন তুমি আমায় ভালোবেসেছো। আহনাবের নিজের হাতে চেপে ধরল আভার নরম তুলতুলে হাত। হাত উল্টে পাল্টে দেখতে লাগলো, যেন এক মজাদার খেলা। আভা আহনাবের কাঁধে মাথা রেখে বলল, আমার মা কেমন আছেন? ভালো। সেদিন আমি আপনার মায়ের কণ্ঠস্বর শুনেছি। আহনাব অবাক হলো না, বরং বলল, ফোনে? হ্যাঁ, আপনি কি করে জানলেন? জেনেছি একভাবে। তা মা কি বলল? আপনার নামে অভিযোগ করেছে, একটা তো অভিযোগ। আভা হাত দিয়ে অভিযোগের পরিমাণটা দেখিয়ে দিল। কথা বলতে বলতে আভা খিলখিলিয়ে হেসে উঠল। আভার হাসির শব্দ শুনে আহনাবের মাথা ঝিম ধরে গেল। সে ভ্রুকুচকে নির্নিমেষ চেয়ে রইল আভার পানে। আহনাবের এমন বেপরোয়া চেয়ে থাকা দেখে আভা কেশে উঠল। মুখ অন্যদিকে ফিরিয়ে বলল, দয়া করে আমার দিকে এভাবে চেয়ে থাকবেন না প্লিজ, আমার বুকে ব্যথা করে। আহনাব মুচকি হাসল। আভার চুলের খোপা খুলে দিল। সঙ্গে সঙ্গে ঝরঝর করে এক ফালি চুল ছিটকে পড়ল আভার পিঠে। আহনাব অবাক হয়ে গেল। খোলা চুলে আভাকে সুন্দর লাগবে ভেবেছিল, কিন্তু এত সুন্দর লাগবে কল্পনা করেনি। আভা থেমে গেল।
এমন কেন করলেন আপনি? এখন আমার খোপা বাঁধতে হবে। আমি এখন আয়না পাবো কোথায়? আহনাপের কাঁধে থাকা মাথা তুলে হাত দিয়ে খোপা করতে চেষ্টা করলো। আহনাপ আভার হাত আটকে দিল, মৃদুস্বরে বলল। খোলা চুলে ভালো লাগছে। আভার হাত আটকে গেল। আপনা আপনি চুল থেকে হাত নেমে এলো নিচে। আহনাপের কণ্ঠে কিছু একটা ছিল। কি? শীতলতা, গভীর প্রেম, নাকি অন্য কিছু? আভা মুচকি হাসল, বলল, তাহলে থাক। আভা আহনাপের কাঁধে পুনরায় মাথা রাখল। বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। দুপুরের খাবারের সময় আরও কিছুক্ষণ আগে পেরিয়ে গেছে। আহনাপ বলল, খাবে না? চলো উঠো। আভা উঠে সোজা হয়ে বসল। বেঞ্চের এক পাশ থেকে একটা ছোট টিফিন বের করে আহনাপের সামনে নিয়ে এলো। আভা বলল, আমি আজ রেঁধে এনেছি, আজ দুজন একসাথে খাবো। আহনাপ বিস্ময় নিয়ে চাইল। সেদিন আভার হাতের রান্না খেয়ে আহনাপের বড্ড লোভ লেগেছে। ইচ্ছে করেছে প্রিয়তমার হাতের তৈরি আরও রান্না খেতে। আভা টিফিন খুলল। একে একে শুটকির ভর্তা, আলু ভর্তা আর মাছের ভর্তা প্লেটে নিয়ে বেঞ্চে সাজিয়ে রাখল। তারপর আরও একটি প্লেটে কাতলা মাছের ঝোল রাখল। একটা প্লেট ধুতে সেটাই ভাত নিয়ে আহনাপের দিকে এগিয়ে দিল। ভর্তা দিব না মাছ? আহনাপের বুকে প্রশান্তির ফোয়ারা বয়ে বেড়াচ্ছে। কথা বলতে পারছে না, গলা কাঁপছে। এমন একটা মেয়েকে কি ভালো না হেসে থাকা চায়? এত আদুরে মেয়ে এক বুক ভালোবাসা পাওয়ার যোগ্য। আভাকে ভালো না বাসলে আহনাপ এত আদর, এত ভালোবাসা সব মিস করে যেত। আহনাপ যে বড্ড লোভী, আভাকে ভালোবাসার লোভ যে সে সামলাতে পারেনি। বললেন না যে কি খাবেন? আহনাপ নিজের হাতে আলু ভর্তা নিয়ে ভাতের সাথে মাখালো। প্রথম লোকমা আভার দিকে এগিয়ে দিয়ে বলল, হা করো। আভা মুচকি হেসে হা করল। আহনাপ আভাকে খাইয়ে দিল, নিজেও খেতে থাকলো। আভা বলল, মাছের তরকারি দেই? আহনাপ হাত দিয়ে মানা করলো, বরং নিজে মাছের ভর্তা নিয়ে প্রথম লোকমা আভাকে খাইয়ে দিল। আভা খেতে খেতে বলল, শুধু আমাকে খাওয়াচ্ছেন, নিজে তো কিচ্ছু খাচ্ছেন না। আহনাপ খাবার মুখে দিল, বলল, শরীরের দিকে একবার চেয়ে দেখেছ? দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছ। বেশি বেশি খাও, না হলে দেখা যাবে বিয়ের পর আমাদের বাচ্চা কাচ্চাও তোমার মতো শুকনো হচ্ছে। বলতে বলতে আরো দুলোকমা ভাত আভার মুখে তুলে দিল আহনাপ। আভা গাল ফোলালো, ঠোঁট ফুলিয়ে বলল, হ্যাঁ, সবাই বলে আমার শরীর ক্যাটরিনা কাইফের মতো, চিকনা চামেলি। আহনাপ কেশে উঠল। আভার মাথায় ছোট্ট করে এক টোকা দিয়ে বলল, তোমার সিনেমার নায়িকা হতে হবে না, তুমি আমার জীবনের নায়িকা, তাই তোমায় আমার মতো হতে হবে, বুঝেছ? আভা শোনে, মুগ্ধ হয়, গা কেঁপে ওঠে, শিউরে ওঠে মন। এত ভালো লাগলো কেন কথাগুলো? সে এমন করে? আভাকে এত ভালোবাসে কেন? এই যে এত ভালোবাসা পেয়ে আভার সুখে মরে যেতে ইচ্ছে হয়, উড়ে ভেসে যেতে ইচ্ছে হয়, তা তো এই পাশে বসে থাকা লোক জানতেই পারল না। তপ্ত দুপুরের ঝাঁজ তুঙ্গে খাবারের পর্ব শেষ হয়েছে সবে। আহনাপ হাত মুখ ধুয়ে আভার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছল। বার দুয়েক কবজিতে পড়া ঘড়ির দিকে চাইল। সময় এখন ৩:৩৫। মায়ের ঔষধ খাবার সময় হয়েছে। আহনাপ বাসায় না থাকলে মাকে নিজের হাতে ঔষধ না খাওয়ালে আহনাপের মা বড্ড অনিয়ম করেন। আহনাপ ফোন বের করলো, মায়ের নাম্বারে কল করে কানে ধরে রাখলো ফোন। দুবার রিং বাজলো। আহনাপের মা কল ধরলেন। আহনাপ সালাম করে জিজ্ঞেস করলো, ভাত খেয়েছো মা? হ্যাঁ, ওই রেশমা এসে খাইয়ে দিয়ে গেছে। আর ঔষধ? হ্যাঁ, খেয়েছি। ইনসুলিন কত দিয়েছো? 16। ঠিক করেছি না? হ্যাঁ ঠিক করেছো। শোনো, আমার আসতে দেরি হবে, একটু অন্য জায়গায় যাব। তোর বাবার কাছে। আহনাপ আর চোখে আভার দিকে চাইল। আভা আহনাপের কাঁধে মাথা রেখে চোখ দুখানা মেলে চেয়ে রয়েছে তার দিকে। আহনাপ মৃদুস্বরে বলল, হুম। আহনাপের মা আর কথা বললেন না, চট করে ফোন কেটে দিলেন। আহনাপ মায়ের সারা শব্দ না পেয়ে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে ফোন কানের থেকে নামিয়ে পকেটে পুরল। আভা আহনাপের হাত নিজের হাতে নিয়ে আঙ্গুল টেনে দিতে দিতে বলল,
আপনার বাবা কোথায় থাকেন? আহনাব উত্তর দিল না, বরং এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে খানিক বেহায়া হলো। আভার কোমর এক হাতে টেনে নিজের সাথে মিশিয়ে বলল। একটু চরিত্রহীন হতে ইচ্ছে করছে, হই। আভা হকচকালো। আহনাবের বুকে হাত দিয়ে ঠেলে ধরে মিনমিন করে বলল। ইস, লজ্জা লাগছে, ছাড়ুন। আহনাব ছেড়ে দিল। আভার নাক টেনে বলল। এত লজ্জা কই রাখো, ছুলেই লজ্জাবতী গাছের ন্যায় লুটিয়ে পড়ো। আভা মৃদু হাসল। আহনাব নির্নিমেষ চেয়ে রইল মেয়েটার হাসির পানে। আভা হাসলে তার চোখ ছোট হয়ে আসে, চোখের কোণে দুফোঁটা জল জমে যায়। হাসলে যেন মেয়েটার সমগ্র মুখ হেসে ওঠে, চোখে চোখে হাসার রাজত্ব চলে। এই মেয়েটা এমন কেন? আহনাব তার দিকে যতবার চায় চোখ ফেরাতে পারে না, চোখে ছানি পড়ে যায়। তবুও মেয়েটাকে চোখ ভরে দেখার তৃষ্ণা মেটে না। এমন কেন হয়? ভালোবাসি বলেই তো। আহনাব নিজেকে ধাতস্থ করে বলল। শাড়িতে ভালো লাগছে, বিয়ের পর সবসময় শাড়ি পরবে। আভা বিয়ের কথা শুনে বিমোহিত হয়ে আহনাবের দিকে চেয়ে থাকলো, অতপর বাচ্চাদের ন্যায় আবদার করে বসলো। আচ্ছা, শাড়ি পরবো, কিন্তু আমরা বিয়ে কখন করব? আহনাব চোখ টিপে বলল। আমার কাছে আসার এত তাড়া? তারা নয় তো কি, এই যে লুকিয়ে দেখা করেই মন ভরে না তো। আপনার ভরে? বিয়ের পর সারা জীবন আপনাকে আমার সামনে বসিয়ে রেখে চোখ জুড়িয়ে সারাক্ষণ চেয়ে থাকবো, কিন্তু তার আগে তো বিয়ে করতে হবে। আহনাব ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বেঞ্চে হেলান দিল। আভার শাড়ির আঁচল আবারও আভার কোলে তুলে বলল।